সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ফ্রিল্যান্স জার্নালিস্ট ও মানবাধিকার কর্মী সাঈদ আব্দুল্লাহ। ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি সাঈদ আপনাকে। আমি শিরোনাম দেখে নিই, তারপরে আপনার সঙ্গে শিরোনাম নিয়ে আলোচনা করব। বাংলাদেশ প্রতিদিন যেভাবে নির্বাচনের প্রস্তুতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ছিল দেশের স্বার্থবিরোধী প্রকল্প। দৈনিক ইত্তেফাক, মাতাল চালকের গাড়ি চাপায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর, উপদেষ্টা হাসান আরিফ আর নেই। সমকাল, মদ্যপ তরুণের বেপরোয়া গাড়িতে পিষ্ট বুয়েট ছাত্র, গরিবের টিসিবি পণ্যে বাড়ছে হকদার। মানবজমিন, যে কারণে বাংলাদেশকে বেছে নিল ইকোনমিস্ট, মায়ের সঙ্গে গুম হয় 9 বছরের শিশুও। কালের কণ্ঠ, চলচ্চিত্রের আকাশে কালো মেঘ, নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। কালবেলা, শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ, হাসান আরিফের জীবনাবসান। দেশ রূপান্তর, অজ্ঞাত মৃতদেহে উদ্বেগ, পাসপোর্টের যুগেও এমআরপি। সময়ের আলোক, ক্যারিবীয়দের বাংলা ওয়াশ, বর্ষসেরা বাংলাদেশ। খবরের কাগজ, হয় এমপি না হয় পদ, ইতিহাস গড়ল টাইগাররা। ইনকিলাব, আবাসন ব্যবসায় মন্দা, টিউলিপের দুর্নীতি নিয়ে ব্রিটেনে তোলপাড়। আলোকিত বাংলাদেশ, বর্ষসেরা দেশ বাংলাদেশ, ভোটের প্রস্তুতি শুরু ইসির। সংগ্রাম, সংস্কার দৃশ্যমান হওয়ার পরেই জাতীয় নির্বাচন। দারিদ্র্য বিমোচনের মহান দায়িত্ব তরুণদেরকে বহন করতে হবে। করতোয়া, উপদেষ্টা হাসান আরিফ আর নেই, 2 জনের স্বীকারোক্তি, 1 জন রিমান্ডে। ব্যাংক ডাকাতি। TBS Saturday, can inflation be tamed as dollar price keeps rising? সাইদ, আপনি জানেন যে লন্ডনের বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের কভার এবার যেটা কি করা হয়েছে, যেটা হচ্ছে যে বাংলাদেশ আরও বহু সারা পৃথিবীর প্রতি এটা জরিপ হয়, সেই জরিপে এটা বর্ষসেরা দেশ হিসেবে করা হয়েছে। এবং এটার মূল কারণ হলো এই জুলাই আগস্টের যে স্বৈরাচারী রেজিম থেকে গণতান্ত্রিক অভিপ্রায়ের দিকে যে যাত্রা, ওইটার উপরে। আপনি কি এটা সম্পর্কে ধারণা আছে? এই সম্পর্কে ধারণা মানে কি, আমার কাছে মনে হয় ছাত্রদের এই যে মূলত ছাত্র না, শব্দটা হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই যে বিগত 15 বছর ধরে চলে আসা যে ফ্যাসিবাদ, সেটা যখন দূর হয়ে গেল, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসেও একটা রিমার্কেবল ঘটনা। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, কারণ কিছুদিন আগ দিয়ে আমার মনে পড়ে 4 থেকে 5 বছর আগেও, ইন পার্টিকুলার 2018 সালের ইলেকশনের পরেই শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা কিন্তু বলা শুরু করেছিল পৃথিবীর অর্থনৈতিক অবস্থা কাটানোর জন্য মানে শেখ হাসিনাকে দরকার, মানে কম গণতন্ত্র বেশি উন্নয়ন, এই ধরনের একটা ফর্মুলা তারা কিন্তু সামনে নিয়ে এসেছিল। কিন্তু একটা দেশে যদি গণতন্ত্রই না থাকে, তাহলে ওই দেশে অন্য কি আছে কি নাই এটা না খুব একটা ম্যাটার করে না। কারণ শেখ হাসিনা যে উন্নয়নটা দেখানোর চেষ্টা করতে, এটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখা উন্নয়নের নামে একেবারে মহাচুরি। দেখেন, শেখ হাসিনা প্রত্যেকটা জায়গায় যে ব্যাপারগুলো করার চেষ্টা করতো, এই যে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই প্রজেক্টগুলোর অবশ্য উপযোগিতা আছে, উপযোগিতা তো অবশ্যই থাকবে যে কোনো প্রজেক্টের। কিন্তু প্রবলেমটা কোথায়, যে এই গরিব একটা দেশের যত টাকার বিনিময়ে এইগুলো হওয়ার কথা ছিল, আপনি যদি তার চেয়ে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি টাকা দিয়ে করেন, তাহলে এইটা তো দেশের ভাগ্যকে দীর্ঘমেয়াদে খোঁড়া করে দিলেন। পদ্মা সেতুর অবশ্যই দরকার ছিল ওই এলাকার মানুষের জন্য, কিন্তু পদ্মা সেতু বানাতে যে বারবার করে বাজেট বাড়িয়ে 3 দফা খরচ কেন বাড়লো, এই ব্যাপারটার উত্তরটা জরুরি ছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট যে নামটা দিয়েছে, সেটার কি ফলাফল পাওয়া গেল, এটা দেখলে তো খুবই বিভৎস একটা রূপ বের হয়ে আসে। কর্ণফুলী টানেল, এই যে লস দিয়ে চালাতে হচ্ছে, এগুলোর কারণটা কি? কারণটা হলো সবাইকে দেখানোর চেষ্টা করেছে যে আমরা এই উন্নয়ন করেছি, শুধু উন্নয়ন আর উন্নয়ন। এইটা করতে গিয়ে তারা কি করেছে, দেশের জনগণের ভোটাধিকার পুরোপুরি হরণ করে নিয়েছে। দেশে মানবাধিকার বলতে কোনো কিছু ছিল না, কোনো ডিসেন্টিং অপিনিয়নের জায়গাটা ছিল না। এবং যে কোনো জায়গায় আপনি বেশি না, একেবারে ন্যূনতম দ্বিমত যদি সরকারের সাথে পোষণ করতেন, এর মিনিংটা হলো আপনার লাইফ রিস্কে চলে যাওয়ার জন্য এটাই ছিল যথেষ্ট। সো ওই যে কম গণতন্ত্র বেশি উন্নয়নের যে থিওরিটা দিল, এইটা নিয়ে পৃথিবীর বহু দেশে কিন্তু মানে দেখবেন কট্টরবাদী নেতাদের কিন্তু মানে সরগরম একটা অবস্থা চলছে বিভিন্ন জায়গাতে। বাংলাদেশের অনেক মানুষও কিন্তু অনেক বেশি হতাশ হয়ে যায়। ইকোনমিক্স খুব টাইমলি একটা কাজ করেছে।
বাংলাদেশের মানে এই পারফেক্ট টাইমিংটা যদি আমরা খেয়াল করি 2023 সালে অনেকবার করে কিন্তু মনে হচ্ছিল পশ্চিমা দেশগুলো বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর পথে একেবারে ডিরেক্টলি হয়তো বা কোনো হেল্প করার চেষ্টাটা করবে, কিন্তু 28 অক্টোবর 2023 সালের পর থেকে সেই আশাটা ধীরে ধীরে কিন্তু নিভু হয়ে গেল। মানুষ বুঝতে শুরু করলো যে নিজেদের ভাগ্যোন্নয়নের যাত্রাটা নিজেদের হাত দিয়েই করতে হবে। অনেক মানুষ কিন্তু হতাশ হয়ে গিয়েছিল 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের পরে, যে আমরা বোধহয় আবার আরো 5 বছরের জন্য এই শেখ হাসিনা স্বৈরাচারের কবলে পড়ে গেলাম। কিন্তু মানুষের ভেতর যে অভিপ্রায়টা ছিল যে এই স্বৈরাচার প্রত্যেকেরই শত্রু, এই অভিপ্রায় কিন্তু সবাই রাস্তায় নেমেছে। এবং একটা ব্যাপার আমি সবসময় বলি যে মানুষ কেন রাস্তায় নেমেছিল, অনেকের কাছে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, আমার কাছে যেটা একেবারে ক্লিয়ার কাট আমি সব জায়গায় বলি, প্রত্যেকে তার সময়ের প্রয়োজনে রাস্তায় নেমেছে। সময়ের প্রয়োজনে কেন, দেখেন প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তার যে সাফারিংটা ছিল সেটা প্রতিঘাত করার জন্য কিন্তু তারা রাস্তায় নেমেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এবং এইটা একটা মডেল দাঁড় করিয়ে দিল। আপনি উন্নয়নের গালগপ্প যতই তাদেরকে গুলিয়ে খাওয়ান না কেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার এইগুলো লঙ্ঘন করলে মানুষ যে ওই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এইটা কিন্তু একটা জেনুইন রোল মডেল হয়ে গেল। এবং পৃথিবীর বুকে এই ধরনের কাজ তো অনেকগুলো দেশেই হচ্ছে, এবং সবচেয়ে যে বেশি সাম্প্রতিক টাইমে ইম্প্যাক্টটা ফেলেছে সেটা হলো বাংলাদেশের ক্ষেত্রে। কারণ শ্রীলঙ্কার কথা অনেকে বলতে পারে যে 2 বছর আগে শ্রীলঙ্কাতেও তো তাদের সরকারের পতন ঘটলো, কিন্তু এই জায়গায় একটা বেসিক পার্থক্যের জায়গাটা আছে। শ্রীলঙ্কার কিন্তু ইকোনমিটা ধসে গিয়েছিল। আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল 2026 সালের ভেতরে শেখ হাসিনা যেভাবে এই ভুয়া জরিপ দিয়ে ভুয়া সবকিছু দিয়ে সামনে আনতো, ইকোনমিটা ধসে যেতই। আর যে রাজার করি নাই সেই রাজার কোনো প্রতিপত্তি নাই, শেখ হাসিনারও পতন ঘটে যেতে পারতো, কিন্তু 2026 সালের দিকে যে মুহূর্তে শেখ হাসিনা সব কিছু নিয়ে আবার ম্যানেজ করে চলছে, ওই মুহূর্তে যে এই ধরনের গণতান্ত্রিক অভিপ্রায়ের মাধ্যমে এর পতন ঘটবে, এই ব্যাপারটা কিন্তু একটা সারপ্রাইজিং ইভেন্ট ছিল অনেকের কাছেই। এবং এই সূত্রপাতটা শ্রীলঙ্কার ওই জায়গার চেয়েও কিন্তু খুবই ইম্প্যাক্টফুল। আবার এই তালিকায় মতি ভাই, এই তালিকায় কারা কারা ছিল একটু খেয়াল করে দেখা জরুরি। আপনি যদি প্রথম 5টা দেখেন, সিরিয়া রানার্স আপ হয়েছে, আর্জেন্টিনা ছিল এই তালিকায়, পোল্যান্ডও আছে। মানে আমি পুরো রিপোর্টটা পড়ার পরে, আমি একদম সকালবেলাতেই পড়েছি, এটা পড়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে তাদের মেইন ফোকাসটা ছিল মানে ভঙ্গুর অবস্থা, ভঙ্গুর ডেমোক্রেসির জায়গাটা থেকে গণতান্ত্রিক অভিপ্রায়ের দিকে যে অ্যাসপিরেশন, যে ত্যাগ স্বীকার, যে কালেকটিভ যে ইমেজ, সেই ব্যাপারটা রেইজ করার জায়গায়। এবং আমার কাছে মনে হয় এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চেয়ে বড় কোনো স্যাক্রিফাইস অন্য কোনো দেশ আর করে নাই সাম্প্রতিক সময়। সিরিয়ার তো একটা লম্বা সময়ের ইতিহাস আছে, সেই হিসাবটা আলাদা। সো ইকোনমিক্স যে এই কাজটা করবে, এটা দেশের জন্য যেমন গৌরবের, এবং পুরো বিশ্বের চোখে একটা রোল মডেল, যে একটা ফ্যাসিস্ট মডেল মিথ্যার ওপরে যে দাঁড়িয়ে থাকে, তাদেরকে উৎখাত করার জন্য পুরো দেশ কিভাবে এক হয় এবং দেশ এক হয়ে গণতান্ত্রিক অভিপ্রায়ের দিকে যাত্রা করে। সো আমি এই ব্যাপারটাকে মনে করি পজিটিভ একটা ইমেজ বিল্ডিংয়ের জন্য ইকোনমিক্স যে কাজটা করেছে, এটা বিশ্বের বুকে বাংলাদেশের যে একটা রোল মডেল হতে চলেছে এই ব্যাপারে, সেই ব্যাপারটার একটা ইমেজ বিল্ডিং করে দিল। সাইদ আব্দুল্লাহ, আমরা জানি যে আপনি জুলাই আগস্টের এই অভ্যুত্থানে আপনি সক্রিয়ভাবে অংশ নেন, আপনি এর সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু আপনার 4 মাস পরে মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে, কিন্তু কেন? হতাশার জায়গাটা তো আসলে এক একজনের এক একভাবে আসে, এইটাকে আমরা একটা ফ্রেমে নিয়ে আবদ্ধ করতে পারি না, নানা কারণেই হতাশা আসতে পারে। তবে আমার কাছে যা মনে হচ্ছে, অনেক মানুষের ভেতরে ধৈর্য ধারণের ক্ষমতাটা খুব সিরিয়াস লেভেলে কমে গেছে। 4 মাস পার হয়ে গেছে, 5 মাস সামনে পড়বে। এই সময়ের ভেতরে মানুষ যদি মনে করে তাদের প্রতিপক্ষ চেঞ্জ হয়ে গেছে, এটা খুব বাজে একটা ব্যাপার। প্রতিপক্ষ কিন্তু এখনো ওই স্বৈরাচারী আছে, যারা দেশের বাইরে চলে গেছে, কিন্তু সেই থ্রেটগুলো তো কমে যায় নাই। কিন্তু মানুষ যেটা করছে, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে একসাথে ফাইট করেছে, যাওয়ার পরে যে ধৈর্যটা ধারণ করে সবার হাতটা একসাথে ধরে রাখাটা দরকার ছিল, সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে প্রত্যেকের ধান্দায় ব্যস্ত হয়ে পড়েছে। অনেক যারা সিজন পলিটিশিয়ান আছে, আমি ওনাদের কথা বাদই দিলাম, একদম বিএনপির সর্বোচ্চ যে ব্যক্তি আছে, মানে খালেদা জিয়া তো আসলে মানে আপাতত নিষ্ক্রিয় আছেন, তারেক রহমানের কথা যদি বলি, উনি কিন্তু বারবার করে একটা কথা বলছেন যে জাতীয় সরকার ইলেকশনের পরেও দরকার। নেতাকর্মীদেরকে সবাইকে এক থাকতে বলছেন, সবাইকে বারবার করে সাবধান করে দিচ্ছেন আমরাই সরকারে চলে গেছে এই ধরনের মনোভাব ত্যাগ করার জন্য। কারণ উনি কিন্তু এই পটেনশিয়াল থ্রেটগুলা খুব ভালো মতো স্টাডি করতে পারছেন, কিন্তু অনেকেই এই ব্যাপারটা ধরতে পারছে না। দেখেন, বাংলাদেশের একটা কিন্তু বড় সংকট আছে, সংকটটা হলো অর্থনৈতিক সংকট। 2026 সালে ওই এলডিসি থেকে যখন উত্তোলন হবে, অনেকগুলো জায়গায় আমরা যে সুবিধাটা পেতাম
সেই সুবিধার জায়গাটা কিন্তু আমাদের নষ্ট হবে। আবার একটা এই ধরনের সরকার, ইন্টারিম সরকার যখন থাকে, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন, বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসার রাস্তাটা কিন্তু খুব একটা ফিজিবল থাকে না। কারণ যে কোনো ব্যবসায়ী তারা যখন ইনভেস্ট করবে তারা তো একটা লঞ্জিভিটি দেখার চেষ্টা করবে, কিন্তু এই জায়গাটা একজন ব্যবসায়ী যখন ইনভেস্টমেন্ট করবে তারা চিন্তা করবে আমি আজকে করলাম, 1 বছর পরে কে সরকার আসবে, আমার ওইটা সাস্টেনেবিলিটি কিভাবে হবে এটা আমরা জানি না। সো অর্থনৈতিকভাবে কিন্তু বাংলাদেশকে একেবারে পঙ্গু বানিয়ে রেখে গিয়েছিল। সেই জায়গায় যদি সংস্কার করতে হয় আমাদের একেবারেই সবার সাথে সবার হাত মিলিয়ে রাখার দরকার ছিল। আবার রাজনৈতিক পরিক্রমাটা মানুষের কিন্তু একটা আস্থা কি ছিল, কারণ বাংলাদেশের দল বলতে বিএনপি, আওয়ামী লীগ অবশ্যই নেগেটিভলি এখন অ্যাড্রেস করা উচিত এবং সেটাই হবে, কিন্তু বড় দলগুলোর বাইরেও প্রো বাংলাদেশি কোনো দলের যদি উদ্ভব হতো মানুষ কিন্তু সেটারও এক্সপেকটেশন রাখতো। আবার রাজনৈতিকভাবে আজকে তো দেখলাম পত্রিকায় কালবেলা রিপোর্ট দিয়েছে যে নতুন দল গঠনের শিক্ষার্থীরা নতুন দল গঠন করতে যাচ্ছেন এবং এই নিয়ে নানা সমীকরণ হচ্ছে। তা আপনি যেটা বলছেন এটা কি, আমার কাছে যেটা মনে হয় ছাত্রদের জায়গা থেকে, মানে আমাদের বয়সী যারা আছেন এই জায়গাগুলোতে সিরিয়াস লেভেলের কোঅর্ডিনেশনের ঘাটতিটা আছে। আমার জায়গা থেকে তো বলা এইটাই ভালো শোনাতো যদি আমি বলতাম তরুণরা সব পারে, তরুণরাই দেশের হাল পুরোপুরি ধরবে, কিন্তু আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো না খুব একটা প্র্যাকটিক্যাল না। রাজনীতিটা কোনো টি-20 ম্যাচ না, রাজনীতি একটা লম্বা টেস্ট ম্যাচ। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমাদের বয়সী যারা আমরা আছি অনেকের ভেতরে এই প্রবণতাটা আছে, টেস্ট ম্যাচের মতো দেখে 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 স্টেপ না নিয়ে ক্রিজে আসবো, 4 ছক্কা মারবো, মানে ধুমধুমার কাজ হয়ে যাবে। এই কাজটা করতে গিয়ে তাদের অনেক সম্ভাবনাটা নষ্ট হচ্ছে, কোথায় কোথায় থামতে হয় তারা ভুল করছে। আবার বাংলাদেশের বর্তমানের যা অবস্থা, এই অবস্থায় ছাত্রদের উইং এবং রাজনৈতিক দল এদের ভেতরে যত ফারাক তৈরি হবে, মনে রাখতে হবে ছাত্রদের রাজনৈতিক যে অভিপ্রায় সেই অভিপ্রায়টা কিন্তু ছোট হতে থাকবে। এই কথাটা বললে অনেকেই নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, কিন্তু রাজনীতির ইতিহাস কিন্তু এই চট করে বোঝাটা যায় না। একটা পার্টিকুলার সময় রাজনীতি বুঝতে হলেও 5 বছর সময় কেটে কেটে নিয়ে বুঝতে হয় যে এই টাইমের ভেতরে কি কি প্রেক্ষাপটটা ঢুকলো। এর ভেতরে আমার কাছে মনে হয় অনেকেই আছে কোনো অশুভ বুদ্ধি নিয়ে ছাত্রদেরকেও বাজেভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার প্ল্যান করছে। এইটা করতে গিয়ে তারা আদৌ ভালো কিছু করছে না, এবং ছাত্রদেরকেও যদি ওই তারাটা দেওয়া হয় যে এই মুহূর্তে একদম সব কিছু করে ফেলতে হবে, এইটা করলে তারা কি করবে, তারা বুঝে কিংবা না বুঝে অনেক যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের সাথে দেখা যাবে গোপনে তাদের হাত মেলাতেই হবে। এবং গতকাল দেখবেন যে কাউন্সিলরদের নিয়ে পুনর্বাসন করার ক্ষেত্রে ওই জায়গায় যারা যারা এক হয়েছিল, আমি নিশ্চিত না যে তারা বুঝেই গেছে নাকি না বুঝে গেছে, কিন্তু সে পদক্ষেপটা মারাত্মক একটা ভুল মেসেজ সবাইকে দিয়েছে। তো এই কাজটা করার জন্য তাদের তো বিচক্ষণ ব্যক্তিদের কাছে কিন্তু কনসাল্ট করাটা দরকার ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা ভস্কট পাকিয়ে দেওয়ার মতো অবস্থাটা হলো। এবং এই জায়গায় একটা রাজনৈতিক দল গঠন করতে হলেও কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারের দরকার হয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দরকার হয়, বিভিন্ন বয়সের মানুষের দরকার হয়, কারণ চিন্তা ভাবনার যে প্যাটার্ন সেটা কিন্তু এক এক জেনারেশনের এক এক রকম। এটা সম্মিলন যদি না ঘটে তাহলে কিন্তু ওইটা পুরো জাতিকে রিপ্রেজেন্ট করার মতো দল হয় না। আবার বাংলাদেশের রাজনীতিটা কিন্তু অনেকটা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, এবং রাজনীতির সমীকরণ আর ইলেকশনের সমীকরণ দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্যটা আছে। সো প্র্যাকটিক্যাল দিকে যদি না গিয়ে সবাই শুধুমাত্র চিন্তা করে যে পত্রিকার শিরোনাম হওয়ার মতো রাজনীতি করা বা টিভির শিরোনাম হওয়ার মতো রাজনীতি করতে হবে, এটা কি অতীতে বহুদল করে নাই? করার কারণে যেটা হয়েছে, তারা ভোটের মাঠে কিন্তু তাদের জামানত বাজেয়াপ্ত হয়। সো এই ক্যালকুলেশনটাও যদি মাথায় না রাখা যায়, এটা খুব বাজে একটা মেসেজ দিবে। এবং আমার কাছে যা মনে হয়েছে, যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল তারা প্রত্যেককে খোঁচাখুচিতে ব্যস্ত হয়ে গেছে। এটা কি মানে অভ্যুত্থানের চেতনা ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করেন? এটার দুইটা মতামত আছে, আমি ডিরেক্ট ইয়েস বা নো দুইটার কোনোটাই বলবো না। একটা গণ অভ্যুত্থান যখন হয়, শত্রুটা কিন্তু কমন একটা শত্রু থাকে, কিন্তু গণ অভ্যুত্থানটা যখন শেষ হয়ে যাবে তারপরে এক একজনের মতাদর্শ আলাদা আলাদা থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক, আমি এটাকে অস্বাভাবিকভাবে ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু যেটাকে আমি অস্বাভাবিক মনে করি সেটা হলো এখনো ফ্যাসিবাদের চিহ্নটা দেশের প্রত্যেকটা জায়গায় জেঁকে বসে আছে। পাওয়ার স্ট্রাকচার থেকে তাদেরকে এখনো পুরোপুরি বিদায় করা যায় নাই। এই মুহূর্তে এসে যে জায়গায় প্রত্যেকের কিছু কিছু পয়েন্টে কিন্তু একমত থাকার দরকার ছিল, কিন্তু প্রত্যেকে আমার মনে হচ্ছে শত্রু ভাবাপন্ন হয়ে
প্রত্যেকে যে খোসাখুসি করছে এইটা না করে ফরওয়ার্ড লুকিং হওয়াটার দরকার ছিল। কিন্তু দেখেন ফরওয়ার্ড লুকিং না হয়ে আমার কাছে মনে হচ্ছে আবার আমরা অতীতের তেনা পেঁচানোর দিকেই মনে হয় অনেকে বেশি মনোযোগী হচ্ছে। এতে করে ওই যে আমরা বলি না যে রাজনৈতিক সম্ভাবনা যেটা তৈরি হয়েছিল মানুষের ভেতরে, মানুষ কিন্তু আবার হতাশ হয়ে যেতেও পারে সামনে। এবং আরেকটা ব্যাপার আমি সবসময় বলি, মানুষ কতবার করে রক্ত দিবে, মানুষ কতবার করে ত্যাগ স্বীকার করবে, এইগুলা কিন্তু মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম ব্যাপার স্যাপার। এই টাইমে রাজনৈতিক দলের ভেতরে কি সংস্কারের দরকার নাই? অবশ্যই দরকার আছে। দলগুলোর প্রত্যেকটা দলের ভেতরেই দেখবেন ভালো মনের মানুষ আছে, তারা রাজনৈতিক দলগুলোরও সংস্কার চায়। আবার এক শ্রেণীর মানুষ আছে পিছনে টেনে রাখতে চায়। কিন্তু এই যে জেনারেশনকে যদি না বোঝার মতো যদি ক্যাপাসিটি না থাকে, অনেক জায়গায় তো ডট হয়ে যাবে। অনেক দেখবেন বিচক্ষণ রাজনীতিবিদ যাদেরকে একসময় মনে করা হতো, তারাও এই জেনারেশনের এক্সপেকটেশন কি সেটা কিন্তু বুঝবার চেষ্টা করছে না। কিন্তু একই সাথে একটা ব্যাপারও মনে রাখাটা জরুরি, ভোট বিগত দিনে কারা দিতে পারে নাই, দেখবেন এই 18 থেকে শুরু করে 35 বছর বয়সী বর্তমানে যারা আছে এরা কিন্তু ভোট দেওয়ার সৌভাগ্যটা পায় নাই। আমি স্বাধীন মানে ভোট দিতে পারি নাই আমার মেজরিটি অর্জন করার পরে। সো ভোটটা কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একটা ভোট না, এটা একটা লাইফের প্রথম উৎসব। কিন্তু এই জেনারেশনের কাছে ভোটের যে মর্যাদা, ভোটের যে তত্ত্ব, সেটা কিন্তু ওই 50 বছর বয়সী একজন 60 বছর বয়সী ভোটারের কাছ থেকে আলাদা। আপনার ইলেকশনের টার্গেট যদি এই জেনারেশনকে ধারণ না করতে পারে, এরা কোন ভাষায় কথা বলে, এরা কি চায়, এটা যদি বুঝবার মতো ক্যাপাসিটি না থাকে, তাহলে রাজনীতি কিন্তু রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হয়ে যাবে। মানে অনেকগুলো ওয়েব চলছে, এই ওয়েবগুলোর ভেতরে আমার মনে হয় ধীরস্থিরভাবে দেখে শুনে যারা সময়কে বুঝতে পারবে তারাই দিন শেষে টিকে যাবে। কিন্তু সময়কে না বুঝে শুধু মাঠে নেমে টি-20 খেলার মতো ধুমধুমার কিছু কাজ করে ফেলবো, এই টাইপ কাজ করলে বিশৃঙ্খলা বাড়তে থাকবে এবং জেনারেশনাল একটা গ্যাপও তৈরি হবে রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে। মানে অনেকগুলো সংকট আছে, সেই সংকটগুলোকে কিভাবে অ্যাড্রেস করতে পারি আমার কাছে মনে হয় সেটাই আমাদের এখন লক্ষ্যটা হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আর দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে মাতাল চালকের গাড়ি চাপায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর। ধারণা আছে এটা নিয়ে কি ঘটনা? এইটা নিয়ে আমি সকালবেলা থেকেই একের পর এক ফলো আপ আমি আপডেট দিচ্ছিলাম সবাইকে ফেসবুকে, যেহেতু আমি এই কাজটাই করি, সোশ্যাল মিডিয়ায় কোনো চলতি ঘটনা থাকলে এটা নিয়ে বিশ্লেষণ করতে হয় এবং এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। তো দুঃখজনক ঘটনার পাশাপাশি আরেকটা আশার কথা আমি বলবো একটু পরে। এই প্রেক্ষাপট যেটা ছিল পূর্বাচলের ঘটনা, পূর্বাচলে রেকলেস ড্রাইভিং করে মানে বুয়েটের 3 জন শিক্ষার্থী বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, তাদের উপর দিয়ে চাপায় দেওয়া হয় এবং স্পটেই একজন মারা যায়, বুয়েটের একজন শিক্ষার্থী, অন্য 2 জন আহত, খুব মারাত্মক লেভেলে আহত হয়। এবং যারা গাড়িটা ড্রাইভ করছিল তাদের নামে মামলা হয়েছে পরবর্তীতে এবং সেই ডোপ টেস্টও করা হয়েছে। ডোপ টেস্ট করার পরে 3 জন যারা ছিল, একজন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, তার ছেলে, উনি ড্রাইভ করছিলেন এবং সে অ্যালকোহলিকও ছিল, একই সাথে মানে তিনি ওই যে গাঁজা সেবনও করেছিল, এটা ডোপ টেস্টে কিন্তু পাওয়া গেছে। এর বয়স কত? বয়স আমি দেখলাম যেটা 19 থেকে 20-এর ভেতরে। আরও একজন যারা ছিল, মানে 3 জন বন্ধু ক্যাটাগরির বয়স, প্রত্যেকের বয়সে দেখবেন 19 থেকে 21-এর ভেতরে। আরেকজন ছিল সে অ্যালকোহলিক ছিল ওই অবস্থায়, এবং আরেকজনের ভেতরে এই টাইপ কোনো মানে লক্ষণ পাওয়া যায় না এই ডোপ টেস্টের পরে। আমার প্রশ্নটা হলো, এই ধরনের রেকলেস ড্রাইভিং করা, নেশারত অবস্থায় ড্রাইভিং করা, এই কালচারটা কেন ঘটেছে? এটাই তো শুধু প্রথম ঘটনা না। পূর্বাচলের যে রোডটা হয়েছে, এই রোডে দেখবেন অনেক এলিট ক্লাসের মানুষ, তারা কিন্তু রাতের বেলায় এই অপকর্মগুলো করে। কিশোর গ্যাং নামে আমরা ওই যে নিম্ন শ্রেণীর মানুষদেরকে উল্লেখ করি না, যে রাস্তার পাশে নেশা করে উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। আমি ঢাকা শহরের ভেতরে একটা জরিপ চালিয়ে, মানে নিজেও তো কিছু প্র্যাকটিক্যাল কাজ করেছি তদন্তের, করতে গিয়ে দেখেছি মানে অনেক ধনী ধনী পরিবারের ছেলেরা এই টাইপ একটা গ্যাংয়ে আসক্ত, যারা উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। ওই যে ছাগলকাণ্ডের মতিউরের কথা মনে আছে, যে কাজটা আমি বের করার চেষ্টা করেছিলাম, পরে তো এটা অনেক তোলপাড় হয়ে গেল। ওই যে ইফাত, যে ছেলেটা যাকে অস্বীকার করেছিল, নিজের ঔরসজাত সন্তানকে অস্বীকার করেছিল, ওইটা তদন্ত করতেও গিয়েও কিন্তু দেখেছিলাম ইংলিশ মিডিয়ামে পড়ায় ওই ইফাতের একটা সার্কেল ছিল যারা ওই ধরনের রেকলেস ড্রাইভিং করতো। ইফাতেরও কিন্তু এইটাই রেকর্ড আছে, তার জন্য তাকে থানাতেও যেতে হয়েছে। এবং এই কাজটা ক্রমাগত বাড়ছে। এবং কেন এটা হয়? আমার কাছে মনে হয় ওই যে স্বৈরাচারী রেজিমে যাদের পাওয়ার স্ট্রাকচার আপার হ্যান্ডে ছিল, তারা মনে করতো তারা কোনো দায়বদ্ধতার ভেতরে নাই। দেখেন, অন্য কোনো সময় যদি হতো, একজন ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে, কোনো কিছুই হতো না, দেখা যেত মামলা হতে লেট হতো, মামলা হলেও কোনো তদন্ত হতো না, ডোপ টেস্টে তার রিপোর্ট যাই আসতো না কেন, পাবলিকলি সেটা প্রচার চালানো হতো যে না, সে আসলে নির্দোষ। কিন্তু দেখেন, একদিনের ভেতরে আজকেই ডোপ টেস্টটা করে এটা কিন্তু পাবলিক করা হয়েছে সেই রিপোর্টটা। মানে একটা ইতিবাচক দিক যদি আমি দেখতে চাই, সেটা হলো যে কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কে কোন স্ট্রাকচার থেকে এসেছে, এইটার জন্য বিচার কাজ দ্বিধাগ্রস্ত হচ্ছে না। একটা ঘটনার কথা মনে পড়লো এই প্রেক্ষিতে।
মনে আছে ওই যে বসুন্ধরা গ্রুপের একটা ঘটনা, একটা মুনিয়া নামের একটা মেয়ে যখন মারা গেল, অনেক মিডিয়াতে যেটা করেছিল, যে পারপেট্রেটর ছিল তার ফেসটা ব্লার করে দিয়েছিল, অথচ ওই মেয়েটার ছবিটা সামনে এনে প্রচার চালাচ্ছিল। সো ওই পরিস্থিতি থেকে তো একটু উন্নতিটা ঘটলো, কিন্তু এইটাতেই আমি পুরোপুরি সন্তুষ্ট হতে চাই না। আমি পূর্ণাঙ্গ বিচারটা দেখতে চাই। দেখেন, কেউ যদি চিন্তা করে যে একটা দেশে কোনো অপরাধ থাকবে না, এটা খুবই ইউটোপিয়ান চিন্তা ভাবনা। এটা আমার মনে হয় যে শুধুমাত্র জান্নাত ছাড়া পসিবল না। কিন্তু অপরাধ হওয়ার পরে প্রত্যেকটা মানুষের জানে এই ভয়টা থাকা উচিত যে বিচারের মুখোমুখি তাকে হতেই হবে। এই কালচারটা যদি হয়, দেখবেন অনেক অপরাধের মাত্রাটা কমে যাবে। এবং এই যে একটা ঘটনা ঘটলে, এই যে একটা আক্ষেপের জায়গাটাও আছে। এই ছেলেগুলো যদি বুয়েটের ছাত্র না হতো, সাধারণ মানুষ রাস্তাঘাটে কি অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? এই ধরনের কাজ কিন্তু প্রতিনিয়ত ঘটে, কিন্তু দেখবেন হেডলাইন হয় না। এই জায়গায় মিডিয়ার কিছু ব্যর্থতা আছে। মিডিয়ার শিরোনাম তখনই হয় যখন একটা আলাদা পরিচয় থাকে। তো বিভিন্ন মানুষ, যে একজন রাস্তার যদি একজন সবজি বিক্রেতা হয়, সেও যদি এই কারণে মারা যায়, দেখতেন বহু মানুষ ইগনোর করে যেত। ওই যে গত বছর মনে আছে, ওপরের এই যে বিভিন্ন প্রজেক্ট থেকে, বিভিন্ন প্রজেক্ট, চলমান প্রজেক্ট থেকে ওপর থেকে বিভিন্ন যন্ত্র পড়তো, নিচ থেকে মানুষ মারা যেত। একজন ব্যাংকার মারা গেল, আমি প্রথম ওইটা ফেসবুকে ব্রেক করেছিলাম, বহু মানুষ এসে ওইটার প্রতিবাদ জানালো। কিন্তু আরেকজন ছিল পথচারী একজন, মানে উনি সবজি বিক্রি করতো, উনিও কিন্তু মগবাজার রেল ক্রসিং এর এই জায়গায় মারা যায়, ওপর থেকে একটা দ্রব্য পড়ে ওই যে ওভারব্রিজ যে করছিল ওই জায়গা থেকে। এটা নিয়ে কারো কোনো আক্ষেপের জায়গাটা নাই। তার মানে আমি মনে করি আমাদের শোকটাও বোধ হয় আমাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের সাথে ডিপেন্ডেন্ট। এই ব্যাপারটা খুবই ভাবলে আমার খুবই অসহায় লাগে। আমি জানি না কখনো এটার থেকে উত্তোলন হবে কিনা। সেটা কিরকম? এই ব্যাপারটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার। কারণ যখন কোনো কিছু অ্যাকশন হবে, দেখেন বুয়েটের একজন ছাত্রকে মারা হলো, এইটা শুনে যতটা আর্জ আমরা ফিল করি কথা বলার, কিন্তু ব্যাপারটা যদি এইরকমই হতো, এই রেকলেস ড্রাইভিং এর ফলে রাস্তার পাশে ধরেন একজন সবজি বিক্রেতা, একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক মারা যাচ্ছে, সেইটা নিয়ে কি এত শোরগোল হতো? এটা কিন্তু হতো না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রাণী যে মূল্যবান, এই জায়গাটা আমাদের বুঝতে শেখাটা জরুরি। কারণ প্রত্যেকেরই একটাই পরিচয়, নাগরিক। কিন্তু আমাদের শোকটাও আমি খেয়াল করে দেখি অর্থনৈতিক অবস্থার সাথে ডিপেন্ডেন্ট। এই জায়গা থেকে যদি আমরা বের না হতে পারি, তাহলে বোধহয় আমরা যে মানুষ হিসেবে বলে আমরা সভ্য একটা গোষ্ঠী, এই গোষ্ঠীটার পরিচয়টা খুবই অমূলক হয়ে যায়। এটা আমাকে মানসিকভাবে সবসময় পীড়া দেয় যখন আমি এই ব্যাপারগুলো নিয়ে লেখালেখি করি। অনেক ধন্যবাদ। সমকালের শিরোনাম দেখছি যে গরিবের টিসিবি পণ্যে বাড়ছে হকদার, অর্থাৎ লাইনটা বড় হচ্ছে। আর শুধু গরিব না, মধ্যবিত্তরাও কিন্তু এখন এই টিসিবির পণ্য কেনার জন্য বা এই লাইনে দাঁড়াচ্ছেন। এই যে অবস্থাটা, এটার মূল কারণ কি? এটার মূল কারণটা হলো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য যতটা অ্যাক্টিভ রোল প্লে করা দরকার ছিল সেটা প্লে করা যায় নাই। এবং এটা বললেই একটা, আমি আর্থিক সংকট অনেক বছর ধরে আমি একটা ব্যাপার ফেল, অনেক ধরনের সংকট আছে। কেউ যদি বলে শুধুমাত্র দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ জন্য এই অবস্থা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। আবার দেখবেন কোনো কিছু হলেই বলে সিন্ডিকেট ভাঙা যায় না, সিন্ডিকেট ভাঙা যায় না। সিন্ডিকেট কি এমন কোনো জিনিস যেটা মানুষের বাইরে চলে? মানুষই তো সিন্ডিকেট। মানুষই যদি সিন্ডিকেট হয়, সেটা যদি না ভাঙা যায়, এটা একটা সরকারের ব্যর্থতা। আবার দেখবেন, আমি জাস্ট একটা জিনিস খেয়াল করে দেখলাম, 5 তারিখের আগে আমি কারণ বাজারের হিসাবটাই যদি বলি, কারণ বাজার যারা নিয়ন্ত্রণ করতো, ওই যে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার শিষ্য যারা ছিল, আমি একদম নাম ধরেই বলি, খোলাখুলি বলে ফেলাটা ভালো, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান কামাল, কারণ বাজার থেকে তো প্রত্যেক রাতে কয়েক কোটি টাকা উনি তুলতেন, অবৈধভাবে এই তোলার টাকা। উনি চলে গেছেন, কিন্তু এই স্ট্রাকচার কি বন্ধ হয়ে গেছে? জাস্ট পলিটিক্যাল প্ল্যাটফর্ম একজনরা যারা করতো, পরের দিন থেকে অন্যরা দখল নিয়েছে, হাত বদল হয়েছে, হাত বদলটা হয়েছে। সো এই জায়গাগুলো যদি অ্যাড্রেস না করা যায় তাহলে তো হবে না। আমার পাবনার উত্তরবঙ্গের কথা বলে, আমার বাড়ি হলো পাবনাতে। পাবনা আপনি জানেন অনেক পেঁয়াজ খুবই ভালো হয়, অনেক শস্য কিন্তু অনেক বেশি ভালো হয়। কারণ পাবনা থেকে যে সবজিটা আসবে, আসার সময় ওই ট্রাকে রাস্তায় 3 থেকে 4 বার চাঁদাটা দিতে হয়। এই চাঁদাটা দেওয়া যদি বন্ধ হতো, এটা কিন্তু কালেকটিভ বেনিফিট সবাই পেত। কারণ বাজারে এসে আপনি দেখবেন রাতের বেলায় ট্রাকটা যখন নামে, ওই জায়গা থেকে 2-3 বার করে হাত বদল হয় এবং এটা মেনটেন করার লোকজন আছে। সো আপনি ধরে ধরে কি তাদেরকে গ্রেপ্তার করেছেন? এইটা না করে অনেক জায়গায় না একটা ভুল পদক্ষেপ নেওয়া হয়, ভুল পদক্ষেপ নিয়ে অনেক আইওয়াশ করা হয়। দেখবেন সর্বশেষ স্তরের যে বিক্রেতা, যে খুচরা বিক্রি করছে, আপনার মনিটরিং সেল গিয়ে তাকে বলছে এই যে এত দামে কেন বিক্রি করা হচ্ছে, বেঁধে দেন। কিন্তু মনে রাখতে হবে, সেও তো অন্য কারো কাছ থেকে কিনে বিক্রি করছে। এইটাকে যদি ডিল করতে হয়, আমার মনে হয় এটার মূলে হাত দেওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এবং রাজনৈতিক দলের, রুট লেভেলের রাজনৈতিক দলের শৃঙ্খলা কিন্তু আসে নাই। এবং বর্তমানে যে সামনের দিনে যারা রাজনীতি করবে, এই ব্যাপারগুলো যদি অ্যাড্রেস না করতে পারে, মানে রাজনীতিকে লাঠিয়াল বাহিনীর হাত থেকে বের করে নিয়ে
মানে অন্তত বোধ শক্তি আছে, পড়াশোনা করে এবং মোরালি কারাপ্ট না এমন মানুষের হাতে যদি না তুলে দেওয়া হয়, সামনের দিনে বিএনপি বলেন, জামাত বলেন, অর XYZ যারাই রাজনীতি করুক তারা খুবই বিপদের মুখে পড়বে। এবং আরেকটা ব্যাপার হলো, এই সরকার যদি মনে করে শুধু রাজনৈতিক দলের যেমন দোষ, আমি কিন্তু সব অ্যাঙ্গেলেই কথা বলা পছন্দ করি, রাজনৈতিক দলের যেমন দোষ আছে তাদের কর্মীদের শৃঙ্খলা বিধান করতে পারছে না, আবার সরকার যদি মনে করে শুধুমাত্র রাজনৈতিক দলের ঘাড়ে বন্দুক রেখেই তাদের দায়কে কাটাবে, এটাও একদমই অনুচিত কাজ। আমি তো দেখতে চাই যে তাদেরকে ধরছে, গ্রেপ্তার করছে। যৌথ বাহিনী রাস্তায় আছে না, কতজনকে গ্রেপ্তার করেছে, এই সংখ্যাটা দেখবেন খুবই মামুলি। মানে প্রবলেমটা আসলে সব জায়গা থেকেই আছে। একই সাথে প্রাকৃতিক দুর্যোগ থাকবে, অন্য সবকিছুই থাকবে। মানুষ আসলে কি চায় দেখবেন, রাস্তা দিয়ে আমি মনে করি বর্তমানে যদি হেঁটে যাওয়া যায়, 10টা শব্দ যদি শুনি, 2টা 3টা শব্দ আসে সংস্কার কেন্দ্রিক। কিন্তু শুধু সংস্কারের তত্ত্ব দিয়ে আমাদের এই কাজ চলবে না। মানুষের পেটে যদি ক্ষুধা থাকে, মানুষ যদি এই বাজার করতে গিয়ে শান্তিতে না থাকে, আপনি যত সংস্কারের কথাই বলেন, সে কিন্তু খুশি থাকতে পারবে না। মানুষ যদি দেখতো 3 বেলা শান্তি মতো খেতে পারছে, মানুষ যদি দেখতো আওয়ামী পারপেট্রেটরদের বিচার হচ্ছে, যারা অপরাধ করছে তাদের বিচার হচ্ছে, মানুষ মোটা দাগে খুশি হয়ে যেত। সামনের দিনে কিন্তু একটা চ্যালেঞ্জ আসবেই। দেখবেন রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসায়িক যে গ্রুপ আছে, বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে মনোপলি বিজনেসটা চলে। খেজুরের দাম দেখবেন আবার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমার নিজের পার্সোনাল একটা অ্যাসেসমেন্ট বলছে এরকম হতে পারে। দেখবেন অনেক দ্রব্য মূল্য এই রমজান মাসে যদি বাড়ে, সরকার কি রমজান মাসে গিয়ে বাড়ার পরে পদক্ষেপ নিবে? আমার কাছে মনে হয় এটা কয়েক মাস আগের থেকে পদক্ষেপটা নেওয়া উচিত, কিন্তু সেটা রিফ্লেকশন কি কোথাও দেখা যাচ্ছে? এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় এই গভর্নমেন্টের খুবই সিরিয়াস কনসার্নের ম্যাটার হওয়া দরকার, যে দ্রব্য মূল্যর ব্যাপারটা যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে সরকারের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়বে। এবং এই সিন্ডিকেট, এই অমক, ওই তমক, এই মুখস্থ কথা না মানুষ আর শুনতে চায় না। মানুষ পদক্ষেপটা দেখতে চায় এবং এক্স্যাক্ট পদক্ষেপ দেখতে চায়, শুধু আইওয়াসের পদক্ষেপটা না। সো এই জায়গাতে সরকারের যেমন ঘাটতিটা আছে, এবং সামনের দিনে যারা রাজনীতি করবে, রাজনৈতিক দল যারা যারা আছে, তাদেরও কিন্তু মানে কালেকটিভ একটা দায়বদ্ধতা আছে এই ব্যাপারে শৃঙ্খলা বিধান করার। সাইদ আব্দুল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনার সঙ্গে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।